নেক্সট স্লাইড আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, জেনেসিসের মিড টার্ম ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর আমিনা ইসলাম, বর্তমানে এক্সপ্রেস পার্ট 2 ট্রেনিং করছি ঢাকা মেডিকেল কলেজে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পরীক্ষা একেবারে আমাদের জাস্ট কি বলবো, নকিং এট দ্য ডোর বলতে হবে। সো আজকে আপনাদের সাথে আমার ক্লাস হচ্ছে গিয়ে প্রেগন্যান্সি উইথ হার্ট ডিজিজ, ফিটাল অ্যানোমালি, অলিগো অ্যান্ড পলিহাইড্রোমিয়াস, অপারেটিভ গাইনোকোলজি, অ্যাবডোমিনাল পেইন, গাইনোকোলজিক্যাল অ্যান্ড সার্জিক্যাল ডিজিজ। অনেকগুলা টপিক, কিন্তু সবগুলা টপিক থেকে কিন্তু আপনাদের এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না। সো আমি প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে দিই, দ্যাট কোন টপিকটা আপনারা কিসের জন্য পড়বেন। প্রথমে আসেন, আপনারা একটু কাগজ কলম নিয়ে বসেন বা খাতা, যেটা আপনারা ইউজুয়ালি ইউজ করে থাকেন ক্লাস করার জন্য। সেখানে একটু লিখে রাখেন দ্যাট প্রেগন্যান্সি উইথ হার্ট ডিজিজ। প্রেগন্যান্সি উইথ হার্ট ডিজিজ থেকে এই যাবৎকালে মিড টার্ম যখন থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে শুধু একবার একটা এসিকিউ এসেছিল। সেটা কি ছিল? এএসডি। এএসডি থেকে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থেকে একবার শুধু একটা এসিকিউ এসেছিল। আর এখান থেকে আপনাদের মেইনলি পড়তে হবে এসবি এর জন্য, ঠিক আছে? আমরা এসবি এ পড়বো দত্ত থেকে, প্লাস আপনাদের এমআরসিওজি দুইটা কোয়েশ্চেন ব্যাংক আপনারা কিনবেন। যারা পারবেন তারাই পড়বেন, এই লাস্ট মোমেন্টে কোনো প্রেসার নেই, ঠিক আছে? একটা অ্যান্ডিওসিস আর একটা রেখা উৎকাই, এই দুইটা যদি পারেন, ম্যাটারনাল মেডিসিন একটা টপিক আছে, এখান থেকে সলভ করবেন, ঠিক আছে? তারপর আসেন ফিটাল অ্যানোমালি। ফিটাল অ্যানোমালি থেকে একবার একটা এসিকিউ আসছিল, সেটা কি? ডাউন সিনড্রোম থেকে। ডাউন সিনড্রোম। আর বাদ বাকি তো এসবি আসবেই। এবার আসেন নেক্সট, অলিগো অ্যান্ড পলিহাইড্রোমিয়াস। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অলিগো অ্যান্ড পলিহাইড্রোমিয়াস, যেটা আমরা সবাই আসলে পারি, ঠিক আছে? তাহলে এই অলিগো অ্যান্ড পলিহাইড্রোমিয়াস এখান থেকে 3বার এসিকিউ এসেছিল। 3বার এসিকিউ এসেছিল, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, বাকি তো আপনারা এসবি এর জন্য পড়বেন। অপারেটিভ গাইনোকোলজি। অপারেটিভ গাইনোকোলজি থেকে একবার একটা এসিকিউ এসেছে রিগার্ডিং ফোরসেপস এন্ড ভেন্টোস। আচ্ছা, বাকি এই দুটো টপিক, অ্যাবডোমিনাল পেইন এন্ড গাইনোকোলজিক্যাল এন্ড সার্জিক্যাল ডিজিজ, এই দুটো টপিক থেকে আসলে এসিকিউ আসার মতন কিছু নাই। তারপরেও অ্যাবডোমিনাল পেইন দিয়ে অনেক জায়গা থেকে আপনাদেরকে সিনারিও বেসড এসবিএ দিতে পারে, আবার এসিকিউ বানিয়ে দিতে পারে। সেটা আমরা যখন এই টপিকটা পড়বো তখন বলবো, ঠিক আছে? এর আগে কখনো আসে নাই। গাইনোকোলজিক্যাল এন্ড সার্জিক্যাল ডিজিজ থেকেও এর আগে কখনো আসে নাই, বাট আসতে পারে, ঠিক আছে? সিনারিও বেসড করে প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে আমাদের এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক কি? অলিগো এন্ড পলিহাইড্রোমিয়াস নাম্বার 1, দেন প্রেগন্যান্সি উইথ হার্ট ডিজিজ, ফিটাল অ্যানোমালি, আমরা এগুলো একটু দেখব, ওকে? এন্ড অপারেটিভ গাইনোকোলজি থেকেও ইদানিং যেহেতু প্রশ্ন চলে আসে, মেইনলি অপারেটিভ গাইনোকোলজি কিন্তু দেখা যায় যে আমরা প্রসিডিওর যখন আমাদের অস্পি ক্লাস হবে তখন পড়বো, বাট যেহেতু একবার এসেছে তাই আমাদের একটু করে জেনে রাখতে হবে, ওকে? আচ্ছা, তাহলে শুরু করছি আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করব পলিহাইড্রোমিয়াস দিয়ে, ঠিক আছে? তো আই থিংক সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন দ্যাট পলিহাইড্রোমিয়াস টপিকটা দত্তের কোন জায়গায় আছে। অবস দত্ত লেটেস্ট এডিশন যেটা আছে, 10th এডিশন, 202 পেজ নাম্বার আপনারা ওপেন করেন। সবাই বই সাথে নিয়েছেন? আপুরা যারা আছেন একজন একটু রেসপন্স করেন। আপুরা সাথে তো দত্ত বইটা আছে, তাই না? চৈতি আপু? জি আপু, জি আপু আছে। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে দত্ত বইটা ওপেন করেন, পেজ নাম্বার 202। আমরা শুরু করছি পলিহাইড্রোমিয়াস দিয়ে। তাহলে পলিহাইড্রোমিয়াস থেকে আমাদের কি রকম টপিক পড়া লাগবে? ডেফিনিশন জানা লাগবে, এটিওলজি, ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটমস জানা লাগবে, ইনভেস্টিগেশন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট। তাহলে দেখেন, বললাম যে পলিহাইড্রোমিয়াস থেকে প্রশ্ন এসেছে আগে। প্রশ্নটা কেমন থাকে? আমি একটা প্রশ্ন একটু আপনাদেরকে বলি, যেটা 2024 সালের জানুয়ারিতে এসেছিল। দেখেন, একটা সিনারিও দিয়ে দিয়েছিল ওরা, একটু শুনেন আপনারা। A 35 years old second gravida present in OPD at 34 weeks of pregnancy with undue distension of abdomen. Ultrasonogram shows single living fetus with polyhydramnios. তাহলে বলেই দিয়েছে that একটা second gravida lady, যার বয়স 35 years, she is 34 weeks pregnant now and she আসছে undue enlargement of the abdomen. So it is clear cut. Diagnosis বলেও দিয়েছে, না বললেও আপনি মোটামুটি একটা ডিডির মধ্যে নিয়ে চলে আসতে পারেন, তাই না? এবং ডায়াগনোসিসে বলে দিয়েছে this undue enlargement is not due to twin or anything else, okay? এটা কি? সিঙ্গেল লিভিং ফিটাস উইথ পলিহাইড্রোমিয়াস। এবার প্রশ্ন কি কি ছিল? আমরা সবাই জানি that এক একটা প্রশ্ন 5 মার্কসের আসবে। এর মধ্যে এ বি দুইটা থাকতে পারে, অথবা এ বি সি তিনটা থাকতে পারে। এখানে তিনটা ছিল। প্রশ্ন ছিল, what are the sonographic findings of polyhydramnios?
প্রবাবল 2 নাম্বার ছিল প্রবাবল কজ অফ পলিহাইড্রোমিয়াস এনি 6, আর তারপর ছিল 3 নম্বরে ছিল কমপ্লিকেশনস অফ পলিহাইড্রোমিয়াস এনি 5। তাহলে দেখেন এই কয়টা পয়েন্ট যদি আমরা টাচ করি মোটামুটি আমাদের পলিহাইড্রোমিয়াস কভার হয়ে যাবে। তাহলে আমরা সবাই বইটা খুলি, দেখেন পলিহাইড্রোমিয়াস এটার ডেফিনেশনটা দেখেন। ডেফিনেশনটা দেখেন দুই রকমের, একটা হচ্ছে কি অ্যানাটমিক্যাল ডেফিনেশন আর একটা দেখেন সোনোগ্রাফিক ডায়াগনোসিস। অ্যানাটমিক্যালি আমরা পলিহাইড্রোমিয়াস কখন ডিফাইন করব, when lighter MD exceeds 2000 ml, 2 লিটার অথবা 2000 ml। তাহলে এই লাইনটা দেখবেন অ্যানাটমিক্যাল, এক নাম্বার দিয়ে অ্যানাটমিক্যাল দেন। 2 নম্বরে দেখেন তার 3-4টা লাইন পরে আছে সোনোগ্রাফিক ডায়াগনোসিস। তাহলে সোনোগ্রাফিক্যালি আমরা কখন ডায়াগনোসিস করব, when আমরা দুইটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে কি অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স আর একটা কি ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট, এমভিপি আমরা বলি, এমভিপি। তাহলে একটা দেখবো আমরা এএফআই, এএফআই যখন হবে মোর দেন 25 সেন্টিমিটার and MVP maximum vertical pocket যখন হবে মোর দেন 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের পলিহাইড্রোমিয়াসের ডেফিনেশন জানা হয়ে গেল। আচ্ছা, আপনারা একটু উপরে লিখে নেন নরমাল এএফআই কত হবে আর নরমাল ভার্টিক্যাল পকেট কত হবে। এটা তো আমরা পলিটা জানলাম, তাই না? নরমাল এএফআই হবে 8 to 25 অথবা 5 to 25 সেন্টিমিটার, দুইটাই হতে পারে। কিছু কিছু বইয়ে দেওয়া 8 to 25, কিছু কিছু বইয়ে দেওয়া 5 to 25। যেটাই আসুক না কেন আপনারা হচ্ছে গিয়ে ট্রু দিবেন, কারণ যেসব বইয়ে দেখা যাচ্ছে যে মানে 5 to 8 আসলে বর্ডার লাইন অনেকে ধরা হয়, ঠিক আছে? এর জন্য অনেক বইয়ে 5 to 25, অনেক বইয়ে 8 to 25, এটা হচ্ছে এএফআই। আর সিঙ্গেল ভার্টিক্যাল পকেট নরমাল রেঞ্জ কত, 2 to 8 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইউনিটটা কি সেন্টিমিটার, তাহলে পলিহাইড্রোমিয়াস ইজ মোর দেন 25 সেন্টিমিটার অথবা এমভিপি বললে মোর দেন 8 সেন্টিমিটার। এবার চলে আসেন এটিওলজিতে। আমার 2 নাম্বার পয়েন্ট ইজ এটিওলজি। তো দেখেন এটিওলজির মধ্যে আমাদের 3 রকমের এটিওলজি থাকতে পারে, 3 না অ্যাকচুয়ালি 4টা। কি কি দেখেন, ফিটাল অ্যানোমালি, তারপর প্লাসেন্টাল কজ হতে পারে, মাল্টিপল প্রেগন্যান্সিতে এমনি একটা আলাদা কজ, আমাদের ম্যাটারনাল কজ। মেইনলি আমাদের কি জানতে হবে, কিছু বাচ্চার কজ ফিটাল, কিছু আছে ম্যাটারনাল কজ, কিছু আছে প্লাসেন্টাল কজ, এবং আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক। এবং সবচেয়ে বেশি কিন্তু দেখেন কোনটা, ইডিওপ্যাথিক। দেখেন কত দেওয়া, 50 to 60%, 50 to 60%। 5 নাম্বার পয়েন্টটা দেখেন ইডিওপ্যাথিক 50 to 60%। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথমে ফিটাল অ্যানোমালি। ফিটাল অ্যানোমালি, ফিটাল কজের মধ্যে ফিটাল অ্যানোমালি কি কি আছে দেখেন, সরি, দেখেন অ্যানেনকেফালি, ওপেন স্পাইনা বাইফিডা, esophageal and duodenal atresia, facial cleft and neck mass, hydrospitalis, fetal infection, তাছাড়াও অ্যানিউপ্লয়েডি এবং জেনেটিক কিছু কজ হতে পারে। এখন এগুলোর ভিতর থেকে একটু একটু করে মেকানিজম অফ অ্যাকশন জানতে হবে। আমার অ্যানেনকেফালি কি কারণে পলিহাইড্রোমিয়াস করছে। দেখেন অ্যানেনকেফালি মানে কি, ফিটাল স্কাল, মানে এই যে স্কাল ভল্ট যে বোনসটা এটা হচ্ছে কি অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে অ্যাবসেন্ট হলে কি হবে, আমার এক্সেসিভ প্রোডাকশন অফ লাইকর এমনি হবে, কেন, ডিউ টু ট্রান্সুডেশন ফ্রম এক্সপোজড মেনিনজাস। এই যে আমার মেনিনজাস গুলো এক্সপোজড, যেহেতু আমার ভলটা অ্যাবসেন্ট, মেনিনজাস গুলো যেহেতু এক্সপোজড, এখান থেকে কি হবে, আমার ফ্লুইড, ঠিক আছে, ট্রান্সুডেশন হবে। আচ্ছা, এই 1 নাম্বার কজ গেল। 2 নাম্বার কজ কি, তাদের হচ্ছে কি অ্যাবসেন্স অফ সলভিং রিফ্লেক্স, ঠিক আছে? সলভিং রিফ্লেক্সটা কি থাকবে এই বাচ্চাগুলোর, অ্যানেনকেফালি বাচ্চাগুলোর অ্যাবসেন্ট থাকবে। 3 নাম্বার কজ কি, তাদের অ্যান্টিডায়ারেটিক হরমোনটা কম থাকবে, কেন, বিকজ আমরা জানি এই যেহেতু বলটা থাকে না, আমার মেনিনজাসটা এক্সপোজ থাকে, আমার পিটুইটারি গ্ল্যান্ডটা কিন্তু আন্ডার ডেভেলপড থাকে। তাহলে আমরা জানি ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি উই গেট এডিএইচ, তাই না? হাইপোথ্যালামাসের সিনথেসিস হয়ে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি আসে, আমার অ্যান্টিডায়ারেটিক হরমোন আসে। যদি আমার অ্যান্টিডায়ারেটিক হরমোন কম থাকে তাহলে কি হবে, আমার ডায়ালিসিস হবে না। অ্যান্টিডায়ারেটিক হরমোন, তাই না, যদি এটা কম থাকে তাহলে ডায়ালিসিস বেশি বেশি হবে। তাহলে বেশি ডায়ালিসিস হলে কি হবে, বাচ্চা যদি বেশি ইউরিনেশন করে তাহলে সেটা অ্যামনিওটিক ফ্লুইডে জমা হবে, ঠিক আছে? তাহলে এডিএইচ কম থাকলে, অ্যান্টিডায়ারেটিক হরমোন কম থাকলে আমার ডায়ালিসিস বেশি হবে, ঠিক আছে? যেহেতু অ্যান্টিডায়ালিসিস হচ্ছে না, আমার ডায়ালিসিস বেশি হলে বাচ্চার ইউরিনেশন বেশি হবে, এন্ড ইউরিনেশন ইজ আনাদার সোর্স অফ কি, ইনক্রিজ অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে এই 3টা মেকানিজম আমাকে জানতে হবে, দ্যাট মেনিনজাস থেকে ট্রান্সুডেশন হচ্ছে ফ্লুইড, আমার সলভিং রিফ্লেক্সটা কম থাকছে, এবং আমার অ্যান্টিডায়ারেটিক হরমোনটা কম থাকছে। আচ্ছা, এবার আসেন ওপেন স্পাইনা বাইফিডা। সেম, ওপেন স্পাইনা বাইফিডার সেম কজ, ইনক্রিজ ট্রান্সুডেশন ফ্রম মেনিনজাস। আচ্ছা, তারপরে আসেন ইসোফেজিয়াল আর ডিউডেনাল অ্যাট্রেসিয়া। এখানে কি, সলভিং রিফ্লেক্সটা থাকবে না, ঠিক আছে, প্রিভেন্টিং সলভিং অফ দ্য লাইকর। আচ্ছা, এবার আসেন নেক্সট ফেশিয়াল ক্লেফট এন্ড নেক মাস। এখানেও নরমাল সলভিং থাকবে না, ইন্টারফেয়ার করবে নরমাল সলভিং।
তাহলে বাচ্চা যদি অ্যামনিওটিক ফ্লুইড সলো না করে, বেশি বেশি ফ্লুইড কোথায় থাকবে? আমার ক্যাভিটিতে থাকবে। আর হাইড্রোস্পিটালিস তো একটা অনেক বড় একটা কারণ। আমরা জানি that হাইড্রোস্পিটালিসের অনেকগুলো কারণ আছে, কিছু আছে ইমিউন, কিছু আছে নন ইমিউন, ঠিক আছে? তাহলে সেটা ইমিউন হোক ডিউ টু RH ইনকম্প্যাটিবিলিটি, অথবা নন ইমিউনের তো অনেকগুলা কজ আছে। এই সকল ক্ষেত্রে কি হয়? ফুলা বাচ্চা হয়। হ্যাঁ, বাচ্চাগুলা কেমন থাকে? পানি থাকে। শুধু বাচ্চায় পানি থাকে না, অ্যামনিওটিক ফ্লুইডে অনেক পানি চলে আসে, ঠিক আছে? আচ্ছা, কারণ এখানে অনেকগুলো প্যাথোলজি হয়। বাচ্চা টোটালি হাইপোঅ্যালবুমিনিমিয়া হয়, যেহেতু বাচ্চা হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া থেকে হাইপোঅ্যালবুমিনিয়া হয়, সেখান থেকে কি হয়? আমার ইডিমা হয়। আচ্ছা, এবার আসেন ফিটাল ইনফেকশন। ইনফেকশনের আন্ডারে জেনে রাখবেন টর্চ, পার্ভোভাইরাস, B19 এগুলা। আর এনিউপ্লাট কন্ডিশন তো আমরা জানি, যেমন কি আছে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড পাটাও, এই সকল ক্ষেত্রে কি হতে পারে? আমার পলিহাইড্রোমিয়াস হতে পারে। আচ্ছা, তাহলে এগুলা গেল ফিটাল অ্যানোমালির মধ্যে ইম্পর্টেন্ট কজ। এবার চলে আসেন প্লাসেন্টাল অ্যানোমালি। প্লাসেন্টাল অ্যানোমালির মধ্যে দেখেন কি আছে? কোরিও অ্যানজিওমা অফ প্লাসেন্টা, শুধু এতটুকু দাগিয়ে রাখেন। আচ্ছা, এখানে কিছুটা হাইপারপ্লাসিয়া হবে, ঠিক আছে, প্লাসেন্টার। এবার আসেন মাল্টিপল প্রেগন্যান্সি। মাল্টিপল প্রেগন্যান্সি তো আমরা সবাই জানি that multiple pregnancy is about 10 times more common than its overall incidence. আচ্ছা, তাইলে মাল্টিপল প্রেগন্যান্সির মধ্যে দেখা যায় হাইড্রোমিয়াস ইজ মোর কমন। এই দেখেন ব্লু কালার দিয়ে একটা লাইন দাগানো আছে, এই জায়গাটা স্টার দেন SBL ল্যাব, ঠিক আছে? হাইড্রোমিয়াস ইজ মোর কমন ইন মোনোজাইগোটিক টুইন, usually affecting the second sac, যেটা কিনা কি হতে পারে? ইন TT, twin transmission syndrome, the recipient twin develops polyhydramnios. তাইলে মোনোজাইগোটিক টুইন হলে সেকেন্ড স্যাক, তাহলে আমরা ইউজুয়ালি বলে থাকি ফার্স্টটা হচ্ছে কি ডোনার, ডোনারটা কি হয়? IUGR হয়। আর দেখা যায় যে কিনা রেসিপিয়েন্ট, তার কি হয়? তার ম্যাক্রোসোমিয়া হয়। ডোনারের অলিগো হয়, যে রেসিপিয়েন্ট তার কি হয়? পলিহাইড্রোমিয়াস হয়। তাহলে এখান থেকে SB আসতে পারে দ্যাট হাইড্রোমিয়াস, মাল্টিপল প্রেগন্যান্সি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ পলিহাইড্রোমিয়াস, এবং এটার মধ্যে কোনটা? মোনোজাইগোটিক টুইন। এবার চলে আসেন 4 নাম্বার ম্যাটারনাল কজ। দেখেন ম্যাটারনাল কজের মধ্যে কি আছে? ডায়াবেটিস, কার্ডিয়াক অর রেনাল ডিজিজ। তাহলে এটা একটু দাগিয়ে রাখেন, শুধু হেডলাইনটা জানলেই হবে। আচ্ছা, আর ইডিওপ্যাথিক তো বললামই, সবচেয়ে বেশি দেখেন 50 to 60% ইডিওপ্যাথিক। তাহলে সবচেয়ে বেশি কজ কোনটা বলে আপনার অ্যানসার দেখাবেন SBA তে ইডিওপ্যাথিক। এবার আসেন ক্লিনিক্যাল ফিচার। তাহলে ক্লিনিক্যাল ফিচার আমরা কিভাবে পড়বো? সাইন সিমটম দিয়ে। তাহলে দেখেন পলিহাইড্রোমিয়াসের একটা পেশেন্ট আপনার কাছে যখন ওয়ার্ডে আসে, তখন সে কি বলে? তার আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন থাকে, তার জন্য তার কি হয়? ডিস্ট্রেস হয়। কি? রেসপিরেটরি ডিস্ট্রেস হবে পেশেন্ট। তারপর পেশেন্টের প্যালপিটেশন হবে, কারণ তার এই যে আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন ইজ কম্প্রেসিং দ্য থোরাসিক রিজন, রাইট? তাহলে তার এখানে লাংসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হার্টে প্যালপিটেশন হচ্ছে। তাছাড়াও তার কি হতে পারে? ইডিমা হতে পারে। কেন ইডিমা হবে? ওই যে অ্যাবডোমেনটা অনেক বেশি বড়, সে কারণে আমার লোয়ার লিম্বের যে ড্রেনেজ সিস্টেমটা, ঠিক আছে, আপনার ভেনাস ড্রেনেজ বলেন, লিম্ফেটিক ড্রেনেজ বলেন, সবকিছু অবস্ট্রাক্টেড হচ্ছে ডিউ টু দ্য ওভার ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন। তাহলে কি হচ্ছে? এটার জন্য লেগ ইডিমা হচ্ছে। দেখেন এখানে লেখা আছে ভেরিকোসিটিস ইন দ্য লেগ অর ভালভা, অথবা হেমোরয়েডও হতে পারে। তাহলে এটা গেল আপনার সিমটম। পেশেন্ট আপনার কাছে আসবে, প্যালপিটেশন কথা বলবে, সে বলবে তার বুক ধরফর করে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে তার পায়ে হাতে পায়ে অনেক পানি চলে আসছে। আচ্ছা, সাইনে আপনি কি দেখবেন? আপনি দেখবেন দ্যাট পেশেন্টটা হচ্ছে কি ডিজনি, তার মানে তার রেসপিরেটরি রেট বেশি, এবং পাশাপাশি আপনি অ্যাসোসিয়েটেড প্রি এক্লাম্পশন ফিচারসও পেতে পারেন। আচ্ছা, এবার আসেন অ্যাবডোমিনাল মেন আপনার সাইন ফোকাস থাকবে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আপনি কি পাবেন? মার্কলি এনলার্জড, অ্যাবডোমেনটা মার্কলি এনলার্জড, স্কিনটা কেমন থাকবে? টেন্স এন্ড শাইনি থাকবে। আচ্ছা, প্যালপেশনে আসেন। প্যালপেশনে আপনি কি পাবেন? হাইট অফ দ্য ইউটারাস ডেফিনেটলি উইল নট করসপন্ড উইথ দ্য গেস্টাল এজ। এটা কি হবে? বেশি হবে। হাইট অফ দ্য ইউটারাস উইল বি মোর, ওকে, দেন দ্য গেস্টাল এজ। এবং ফিটাল পার্টস গুলা কিন্তু আপনি ওয়েল ডিফাইন্ড পাবেন না, এবং ফিটাল হার্ট সাউন্ড অসকন্টেশনে গিয়ে আপনি কিন্তু ফিটাল হার্ট সাউন্ডও ঠিক মতন পাবেন না। তাহলে আপনার সাইন গেল, সিমটম গেল, আর এক্সামিনেশনের মধ্যে আমার মেন ফোকাস অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এখানে প্রথমে আপনি দেখবেন সিম্পাইশার ফান্ডাল হাইটটা বেশি থাকবে তার, তারপরে তার ফিটাল পার্টস গুলো আপনি ঠিক মতন প্যালপেট করতে পারবেন না, কারণ পানি বেশি থাকবে পেটে। তাছাড়াও আপনি অসকন্টেশনে গেলে আপনি ফিটাল হার্ট সাউন্ডটা ঠিক মতন শুনতে পাবেন না, ওকে। আচ্ছা, এবার চলে আসেন আপনি ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনের মধ্যে আমার নাম্বার 1 ইনভেস্টিগেশন ইজ সোনোগ্রাফি। সেখানে আমি অলরেডি বলে ফেলেছি that আমি আল্ট্রাসাউন্ড করে কিভাবে ডায়াগনোসিস করতে পারি। আমি AFI দেখব, MVA দেখব। AFI will be more than 25 and MVP will be more than 8। তাছাড়াও আমি এক্সক্লুড করব আল্ট্রাসোনোগ্রাম করে মাল্টিপল প্রেগন্যান্সি আছে কিনা, এবং বাচ্চার লাইভ প্রেজেন্টেশন গুলো দেখে নিব। আর পাশাপাশি কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, কারণ অনেক কনজেনিটাল অ্যানোমালি ক্ষেত্রে, যেমন অ্যানকেফালি, স্পাইনা বাইফিডা, সব ক্ষেত্রে আমি কি পেতে পারি? পলিহাইড্রোমিয়াস পেতে পারি। এজন্য এটা দেখে নিতে হবে। এবার আসেন ব্লাডে। ব্লাডে আমি কি করব? আমি মায়ের হচ্ছে কি ABRH টাইপিং করব। কেন? টু সি RH ইনকম্প্যাটিবিলিটি, whether mother is RH negative or not।
কেন? এখানে কি ডেভেলপ করতে পারে? ওই যে রেসাস আইসোইমিউনাইজেশন, যেটা আমি বললাম ইমিউন, তাই না? ইমিউন হাইড্রোফিটালিস কি বললাম, দুই রকমের হতে পারে, একটা ইমিউন কজ, একটা নন ইমিউন কজ। এটা হচ্ছে ইমিউন কজ, যেটা ঠিক আছে, রেসাস আইসোইমিউনাইজেশন যেটা আমরা বলে থাকি, যেটার কারণে কি হতে পারে, ফিটাল হাইড্রোপস ফিটালিস অথবা ফিটাল এফআইটিস। এখানে আসলে কি হয়, আপনার যেহেতু মাটা আরএইচ নেগেটিভ, তাহলে যদি বাচ্চাটা আরএইচ পজিটিভ হয়, তাহলে ফার্স্ট বেবির ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না। সেকেন্ড বেবির ক্ষেত্রে মা যদি অ্যান্টিডি না পেয়ে থাকে, কি হয়, এই যে বাচ্চাটা আরএইচ পজিটিভ ছিল, সেটার এগেইনস্টে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়, সেটা তো মায়ের সার্কুলেশনে চলে যায়। সেকেন্ড বেবি যখন আরএইচ পজিটিভ হয়, সেই অ্যান্টিবডি গুলা বাচ্চার সার্কুলেশনে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে বাচ্চার আরবিসি হেমোলাইসিস করে ফেলে। এক্সেসিভ হেমোলাইসিস অফ দ্য রেড সেল হওয়ার কারণে অক্সিজেন কমে যায় বাচ্চার শরীরে, বাচ্চার অ্যানোক্সিমিয়া হয়, হাইপোক্সিয়া হয়। আলটিমেটলি বাচ্চার যখন অক্সিজেনেশন ঠিক মতন হয় না, বাচ্চার মেজর অর্গান গুলো এফেক্টেড হয়ে যায়, লাইক ব্রেন, লিভার, কিডনি এগুলা। এবং লিভার, আমরা জানি লিভার যেখানে আমার প্রোটিন সিনথেসিস হচ্ছে, সবকিছু মেটাবলিজম হচ্ছে, সবকিছু হচ্ছে, সেই লিভারে যখন আমার হাইপোক্সিয়া হবে, ঠিক মতন ব্লাড সাপ্লাই পাবে না, তখন আমরা জানি কি হবে, হাইপোপ্রোটিনেমিয়া হবে। এবং হাইপোপ্রোটিনেমিয়া ইজ ওয়ান অফ দ্য বিগ রিজন ফর ক্রিয়েটিং ইডিমা, এবং বাচ্চাটা এই কারণে ফুলা হয়। হ্যাঁ, বাচ্চার মাল্টিপল জায়গায় পানি থাকবে, বাচ্চা অ্যাসাইটিস নিয়ে আসবে, হাইড্রোথোরাক্স থাকবে বাচ্চার, তারপর হচ্ছে গিয়ে কার্ডিওমেগালিস, মানে সবকিছু বাচ্চা সব জায়গায় পানি থাকে বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এক্সক্লুড করতে হবে, কারণ আমরা কি জানি পলিহাইড্রোমিয়াসের আরেকটা কজ কি, হাইড্রোপস ফিটালিস। এই কারণে আমরা এবিও এবং আরএইচ গ্রুপিং করে ফেলবো। তাছাড়াও আমি মায়ের, আমরা ম্যাটারনাল একটা কজ কি পড়লাম, ডায়াবেটিস, এই জন্য আমি কি করবো, মায়ের ডেফিনেটলি আমরা সুগার লেভেলটা দেখবো। ওকে, আচ্ছা, এবার আসেন নেক্সট, অ্যামনিওটিক ফ্লুইড। এটা লাগবে না, আপনারা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে চলে যান। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে চলে যান। দেখেন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পেজ নাম্বার 203 নাম্বার পেজে আছি আমরা। দেখেন ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে প্রথমে আসছে টুইন। তাহলে টুইন ইজ আনাদার কজ অফ আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন। ওকে, নেক্সট দেখেন প্রেগন্যান্সি উইথ, তাছাড়াও মায়ের কোনো প্যাথোলজি থাকতে পারে, যেমন প্রেগন্যান্সি উইথ ফাইব্রয়েড থাকতে পারে, প্রেগন্যান্সি উইথ ওভারিয়ান সিস্ট থাকতে পারে, অথবা ম্যাটারনাল আলাদা করে অ্যাসাইটিস থাকতে পারে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে, যদি আমার ডিডিতে টুইন থাকে, ঠিক আছে, তাহলে আমি কিভাবে এক্সক্লুড করব। আপনারা একটু এটার স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা খাতায় নোট ডাউন করে রাখেন, দ্যাট যদি মাল্টিপল প্রেগন্যান্সি এন্ড পলিহাইড্রোমিয়াস, এটা আপনাদের এসিকিউতে আসতে পারে, সেজন্য এটা আমি একটু নোট ডাউন করে দিয়েছি আপনাদেরকে। এসিকিউতে আসতে পারে, এটা কোথাও নেই, হ্যাঁ, অপটিমামে নেই, আপনারা একটু হাতে লিখে নেন। আচ্ছা, আপনারা হচ্ছে গিয়ে দত্তের পাশাপাশি অন্য, মানে জাস্ট হেল্পের জন্য দত্তই পড়লে আসলে ইনাফ। তাছাড়াও দত্তের পাশাপাশি হেল্পের জন্য আপনারা কোন বইটা ফলো করেন, একটু আনমিউট হয়ে বলবেন কেউ, কোন বইটা ফলো করছেন, অবস্কিয়ার গাইনিকিয়ার নাকি অপটিমাম? কেউ একজন একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন একটু অপটিমামটা দেখতে, হ্যাঁ, কিন্তু সরাসরি অপটিমাম থেকে কখনোই আপনারা অ্যানসার লিখবেন না, ঠিক আছে। আপনাদের মিড টার্মে তো আসলে খুব কনসাইসলি লিখতে হয়, সরাসরি অপটিমাম থেকে লিখবেন না, নিজের মতন করে দত্ত থেকে ঠিক যতটুকু চেয়েছে অতটুকু লিখবেন দত্ত থেকে, আর জাস্ট অপটিমামের স্টাইলটা দেখবেন। ওইভাবে করে লেন্দি করে পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আসেন পলিহাইড্রোমিয়াস আর মাল্টিপল প্রেগন্যান্সির মধ্যে দেখেন, পলিহাইড্রোমিয়াসে অ্যাবডোমেনের শেপটা কেমন হবে, গ্লোবুলার হবে, মাল্টিপল প্রেগন্যান্সিতে কেমন হবে, ব্যারেল শেপ হবে। আচ্ছা, পলিহাইড্রোমিয়াসের ফিটাল পার্ট আমরা ওয়েল ডিফাইন্ড পাবো না, মাল্টিপল প্রেগন্যান্সিতে টু মেনি ফিটাল পার্টস পাই আমরা, বিকজ এখানে দুইটা বাচ্চা অথবা তিনটা বাচ্চাও থাকতে পারে। আচ্ছা, এবার আসেন ফ্লুইড থ্রিল। ফ্লুইড থ্রিল হচ্ছে কি আমি এলিসেট করতে পারবো ইন কেস অফ পলিহাইড্রোমিয়াস, কারণ অনেক পানি, কিন্তু মাল্টিপল প্রেগন্যান্সিতে কিন্তু ফ্লুইড থ্রিলটা অ্যাবসেন্ট থাকবে। আর পলিহাইড্রোমিয়াসে ডেফিনেটলি এটা সিঙ্গেল ফিটাল হার্ট সাউন্ড পাবো, এন্ড মাল্টিপল প্রেগন্যান্সি আমি মাল্টিপল পাবো অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ বেবি। এন্ড পলিহাইড্রোমিয়াস আমার অ্যাবডোমেনটা টেন্স এন্ড টেন্ডার থাকবে, আর মাল্টিপল প্রেগন্যান্সিতে শুধু টেন্স থাকবে, নো টেন্ডারনেস উইল বি প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে এই তো গেল হচ্ছে কি আপনার ডিডির মধ্যে টুইনের সাথে অথবা মাল্টিপল প্রেগন্যান্সির সাথে একটা ডিফারেন্স। এবার আসেন কমপ্লিকেশন। কমপ্লিকেশন এগেইন ব্যাক টু দত্ত চলে যান আপনারা, পেজ নাম্বার 203 তে। দেখেন কমপ্লিকেশন আপনারা দুই ভাগে ভাগ করে লিখবেন, ম্যাটারনাল কমপ্লিকেশন এন্ড ফিটাল কমপ্লিকেশন। ম্যাটারনাল কমপ্লিকেশনের মধ্যে এগেইন তিন ভাগে ভাগ করে নেবেন, লাইক ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং লেবার এন্ড ডিউরিং পিরিয়ডিয়াম। আপনারা চেষ্টা করবেন একটা, মানে যখন আপনাদের মোটামুটি সবগুলো টপিক পড়া হয়ে যাবে, একটা কমন ফিগার আউট করবেন, দ্যাট কজ আসলে আমি সব সময় ম্যাটারনাল ফিটাল কজ এভাবে ভাগ করে লিখবো, কমপ্লিকেশন আসলে আমি ম্যাটারনাল ফিটাল এভাবে ভাগ করে লিখবো। তাহলে দেখবেন আপনি যখন ভাগ করে ফেলবেন, আপনি ওয়ার্ডে যে পেশেন্ট তো অনবরত লাস্ট 2 বছর ধরে আপনি রিসিভ করে আসতেছেন, আপনি নিজেই এগুলো ম্যানুফ্যাকচার করতে পারবেন।
তারপরে গিয়ে ম্যানেজমেন্টও দেখবেন নিজেই ম্যানুফ্যাকচার করতে পারছেন, কারণ আপনি কিন্তু প্রত্যেকটা ম্যানেজমেন্ট দেখছেন। ঠিক আছে, গাইনির কিছু ম্যানেজমেন্ট আপনাকে মুখস্থ করা লাগবে, লাইক কার্সিনোমার চ্যাপ্টার গুলা, কেমোথেরাপি, কার্সিনোমা, ফলো আপ গুলা কিভাবে দিচ্ছেন সেগুলা। কিন্তু অফসের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মেমোরাইজ করা লাগবে না। ঠিক আছে, তাহলে কমপ্লিকেশন, তাহলে যখন আমরা ম্যাটারনাল বলবো স্বাভাবিকভাবে তিনটা ভাগে ভাগ করে ফেললেন। ডিউরিং প্রেগন্যান্সিতে মায়ের কি হতে পারে, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে উইথ প্রি এক্লাম্পসিয়া। ঠিক আছে, তাহলে আপনার প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে 25% ক্ষেত্রে। ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে, অতিরিক্ত পানি থাকার কারণে বাচ্চার প্রেজেন্টেশনটা অ্যাবনর্মাল থাকবে। তাছাড়াও বেশি পানি থাকার কারণে কি হবে, প্রম হয়ে যাবে, প্রিম্যাচিউর রাপচার অফ দ্য মেমব্রেন, মা তাড়াতাড়ি লেবারে চলে যাবে ওভার ডিস্টেনশনের কারণে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর ডিউরিং লেবারে কি হবে, আর্লি রাপচার, মা লেবারে যাওয়ার পরে তাড়াতাড়ি রাপচার অফ দ্য মেমব্রেন হয়ে যাবে, কট মেমব্রেন রাপচার হওয়ার সাথে সাথে কট প্রোল্যাপস হয়ে যেতে পারে ডিউ টু গাশ অফ ওয়াটার কামিং আউট সাডেনলি। তারপর যেহেতু ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস হচ্ছে, তাহলে কি হবে, এই ইউটেরাসটা কন্ট্রাক্ট করতেও টাইম লাগবে, তাই না? তাহলে কি হবে, ইউটেরাইন ইনার্শিয়া। তারপরে ইনক্রিজ অপারেটিভ ডেলিভারি হতে পারে, তারপর পিপিএইচ হওয়ার তো চান্স থাকে, রিটেন প্লাসেন্টা পিপিএইচ এগুলো তো থাকেই। পেরেমে কি হবে, সাব ইনভ্যালিউশন, ওই যে ইউট্রাসের ইনভ্যালিউশন ঠিক মতন হবে না, কারণ বেশি বড় হয়েছিল, এজন্য আস্তে আস্তে ইনভ্যালিউশন হবে, তার কন্ট্রাক্টাইল প্রপার্টিটা নষ্ট হয়ে যায়, এবং ইনক্রিজ প্রিপেয়ারের মরবিডিটি হতে পারে ডিউ টু ইনফেকশন। গেল, এগুলো হচ্ছে ম্যাটারনাল। এবার আসেন ফিটাল। ফিটালটা দেখেন 204, পেজ নাম্বার 204 এ ফিটাল কি আছে দেখেন, ইনক্রিজ পেরিনেটাল মর্টালিটি টু দ্য এক্সটেন্ট অফ অ্যাবাউট 50%। এই 50% একটা গোল্লা দেন, এসবিএ চলে আসতে পারে। আচ্ছা, ডেথ কেন হবে, এই যে মর্টালিটিটা হচ্ছে, পলিহাইড্রোমিয়াস মর্টালিটি কখন হবে, ওই যে যখন আমার অ্যানোমালির কারণে হয়, কনজেনিটাল অ্যানোমালি, কারণ আমরা খুব সবাই জানি না অ্যানেনকেফালির বাচ্চা বাঁচবে না, স্পাইনা বাইফিডার বাচ্চা বাঁচবে না, তাই না? তাহলে এই সকল ক্ষেত্রে আমার এই যে মর্টালিটিটা হচ্ছে মেইনলি ডিউ টু কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকার কারণে। ঠিক আছে, তাহলে দেখেন দ্য ডেথ আর মোস্টলি ডিউ টু প্রিম্যাচুরিটি এন্ড কনজেনিটাল অ্যাবনর্মালিটি 40% ক্ষেত্রে। টোটাল ওভারঅল বলছে 50%, তারপর বলছে কনজেনিটাল অ্যাবনর্মালিটি সবচেয়ে বেশি দেখেন 40% ক্ষেত্রে। আর প্রিম্যাচুরিটি তো হবে না কেন,